নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা। আমি শুদ্ধশীল। বাংলায় করানো আসে বিধানসভা নির্বাচন। কি হবে সম্ভাব্য ফলাফল? 23টি জেলা, 294টি আসন, সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে লাগবে 294টি আসনের মধ্যে 148টি আসনে অন্তত জয়। এই অবস্থায় আমরা মূলত দেখতে পাচ্ছি তিন যুযুধান শিবির। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফলাফল করা গেরুয়া শিবির, এবং লোকসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খাওয়া বামফ্রন্ট এবং কংগ্রেস শিবির, যারা হাতে হাত ধরাধরি করে এই রাজ্যে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন। তার সঙ্গে একেবারেই ফেলে দেওয়ার মতো নয়, আরও দুটি আপাত শিবির আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়াইসির দল আইমিন, এবং অপরটি হচ্ছে আব্বাস সিদ্দিকী। তিনি এখনও রাজনৈতিক দল তৈরি না করলেও বিভিন্ন জায়গায় সভা করছেন এবং ভবিষ্যতে একটি রাজনৈতিক দল নিয়ে ময়দানে নামার ইঙ্গিত দিচ্ছেন। এই অবস্থায় টান টান বঙ্গ রাজনীতি কি হবে, রাজ্যের প্রতিটি মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য। আর সেই দিকে তাকিয়ে আমাদের সমীক্ষক দলও নেমে পড়েছে ময়দানে। একটি একটি করে জেলা ধরে, একটি একটি করে আসন ধরে আপনাদের জন্য তুলে আনছে এই রাজ্যের সম্ভাব্য ফলাফল কি হতে পারে, তার একটা আভাস, তার একটা ইঙ্গিত। ইতিমধ্যেই আমরা উত্তরবঙ্গের 7টি জেলার পাশাপাশি আপনাদের জন্য মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার সমীক্ষা নিয়ে এসেছি। আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসবো বাঁকুড়া জেলার সমীক্ষা। আমাদের সমীক্ষায় আপাতত যে ফলাফল দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যতই দাবি করুন না কেন যে তার হ্যাট্রিক হচ্ছেই, রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, রাজ্যে কোথাও বিজেপি নেই, আমাদের সমীক্ষা কিন্তু ইঙ্গিত দিচ্ছে রাজ্যে প্রবলভাবে বিজেপি রয়েছে এবং ক্ষমতা দখলের দিকে কোথাও গিয়ে তারাও যেন একটু এগিয়ে রয়েছে। 148 আসন পেলে হবে সংখ্যাগরিষ্ঠতা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে এখন অব্দি সমীক্ষা করছি সেখানে 137টি আসন পেতে পারে বিজেপি বলে ইঙ্গিত রয়েছে। এখনও বাকি রয়েছে 4টি জেলা। এই অবস্থায় আজকে আমরা করবো বাঁকুড়া জেলার সমীক্ষা। তবে সেই সমীক্ষা শুরু করার আগে বিধিসম্মত সতর্কীকরণ হিসেবে আপনাদের জানিয়ে রাখতে চাই, এই সমীক্ষা কিন্তু কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য করা হচ্ছে না। রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে কী ভাবছেন, তার একটা আভাস আমরা তুলে আনার চেষ্টা করছি মাত্র। আমফান পরবর্তী এবং করোনা আবহে বাংলার রাজনৈতিক মানচিত্রটা ঠিক কীরকম আছে, জনমতটা কোথায় দাঁড়িয়ে আছে, সেটাই আমরা তুলে আনার চেষ্টা করছি। এই সমীক্ষার জন্য ডেটা আমরা গত 1 থেকে 15 নভেম্বরের মধ্যে কালেক্ট করেছি এবং রাজ্যের মোট 30,000 মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষা তৈরি করা হয়েছে। আজকে আমরা করব বাঁকুড়া জেলার সমীক্ষা। বাঁকুড়া জেলায় আপনারা জানেন মোট 12টি আসন আছে। শুরু করছি বাঁকুড়া জেলা। প্রথমে আমরা কথা বলবো শালতোরা আসন নিয়ে, যেখানে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন বাউরি, তিনি সিপিএম প্রার্থী ষষ্ঠীচরণ বাউরিকে হারিয়ে জয়ী হয়েছিলেন। 2016 নির্বাচনের ফলাফলটা ঠিক কী ছিল? তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46.20%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 8.15%, বামেরা এখান থেকে পেয়েছিল 39.39%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.65% এবং নোটাতে গিয়েছিল 2.61%। 12,523 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচন এলো, বদলে গেল চিত্র। তৃণমূল কংগ্রেস পেল 38.49%, বিজেপি ঝুলিতে গেল 46.32%, বামেরা এখান থেকে পেল 7.10%, কংগ্রেস প্রার্থী দেয়নি, অন্যান্যদের ঝুলিতে গেল 7.08%, নোটাতে গেল 1%। 15,056 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে গেল বিজেপি। 2021-এর নির্বাচনে এখানে কি ফলাফল উঠে আসতে পারে, কি আসছে সম্ভাব্য, আমরা দেখে নেব আমাদের সমীক্ষা অনুযায়ী। তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 34% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 49% ভোট, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 11% ভোট, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 5% ভোট এবং নোটাতে যেতে পারে 1% ভোট। এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। শালতোরার পর আমরা কথা বলবো ছাতনা কেন্দ্রটি নিয়ে, যেখানে 2016 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঝড় থামিয়ে দিয়ে জয়ী হয়েছিলেন আরএসপির ধীরেন্দ্রনাথ লায়েক। তিনি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী শুভাশিস ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হন। কিন্তু তারপরেই এখানে পরিবর্তনের হাওয়া লাগে। ধীরেন্দ্রনাথ লায়েক উন্নয়নের জোয়ারে ভেসে গিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচনে প্রার্থী হবেন কি ধীরেন্দ্রনাথ লায়েক নাকি শুভাশিস ভট্টাচার্য? এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের অন্দরে বেশ একটি চাপানুতর রয়েছে। সেই ছাতনা কেন্দ্রে 2016 নির্বাচনে কী ফলাফল ছিল? তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 39.78%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 7.42%, বামেরা এখান থেকে পেয়েছিল 41.13%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 7.37% এবং নোটাতে গিয়েছিল 4.31%। 2,417 ভোটে এই কেন্দ্র থেকে বাম প্রার্থী জয়ী হন।
এরপর 2019-এর লোকসভা নির্বাচন যথারীতি ধীরেন্দ্রনাথ নায়ক তখন কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, কিন্তু ভোট বাড়লো না, ভোট অনেক কমে গেল। তৃণমূল কংগ্রেস পেল 34.49%, বিজেপি জুটিতে গেল 51.18%, বামেরা এখান থেকে পেল 5.96%, অন্যান্যদের ঝুলিতে গেল 7.13% এবং নোটাতে গেল 1.25%। 31,182 ভোটের বিশাল ব্যবধানে এই কেন্দ্র থেকে এগিয়ে গেল বিজেপি। 2021-এর নির্বাচনের সম্ভাব্য ফলাফল ছাপনা কেন্দ্রের আমাদের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস এখান থেকে পেতে পারে 29% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 52% ভোট, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 10%-এর মতো, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 7% এবং নোটাতে যেতে পারে 2% ভোট। আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে এই কেন্দ্রেও জয়ী হতে পারে বিজেপি, পড়তে পারে পদ্ম। ছাপনার পর আমরা কথা বলবো রানীবাঁধ আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল জ্যোৎস্না মান্ডিকে এবং তিনি সিপিএমের হেভিওয়েট প্রার্থী দেবলীনা হেমব্রমকে হারিয়ে দেন এই রানীবাঁধ কেন্দ্র থেকে। সেই রানীবাঁধ কেন্দ্রে 2016 নির্বাচনের ফলাফলটা কী ছিল? তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 47.48%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 9.64%, বামেরা এখান থেকে পেয়েছিল 35.48%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 4.99% এবং নোটাতে গিয়েছিল 2.41%। 23,313 ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। 2019-এর লোকসভা নির্বাচন এলো, সেখানে তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটা কমে গেল। তৃণমূল কংগ্রেস পেল 38.33%, বিজেপি ঝুলিতে গেল 46.09%, বামেরা পেল 8.11%, কংগ্রেস এখানে প্রার্থী দেয়নি, অন্যান্যদের ঝুলিতে গেল 6.33%, নোটাতে গেল 1.14%। 15,814 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে গেল বিজেপি। রানীবাঁধ কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 31%, বিজেপির ঝুলিতে যেতে পারে 48%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 13%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 7% এবং নোটাতে যেতে পারে 1%। এই কেন্দ্র থেকেও পদ্ম ভোটার প্রবল সম্ভাবনা, জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। রানীবাঁধের পর আমরা কথা বলবো রায়পুর আসন নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস 2016 নির্বাচনে প্রার্থী করেছিল বীরেন্দ্রনাথ টুডুকে। তিনি সিপিএম প্রার্থী দিলীপ কুমার হাঁসদাকে হারিয়ে জয়ী হন। সেই রায়পুর কেন্দ্রের ফলাফলটা 2016 নির্বাচনে কী ছিল? তৃণমূল কংগ্রেস অর্ধেকেরও বেশি ভোট গেল তাদের বাক্সে, তারা পেল 50.67%, বিজেপি ঝুলিতে গেল 8.08%, বামেরা পেল 35.60%, অন্যান্যদের ঝুলিতে গেল 3.84%, নোটাতে গেল 1.81%। 26,722 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হলো তৃণমূল কংগ্রেস। 2019-এর নির্বাচনে এলো, সেখানে কিন্তু এই কেন্দ্র ভোট কমলো তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস পেল 43.28%, বিজেপি ঝুলিতে গেল 45.08%, বামেরা পেল 6.14%, কংগ্রেস প্রার্থী দেয়নি, অন্যান্যদের ঝুলিতে গেল 4.74% এবং নোটাতে গেল 0.76%। 3,351, খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই, মাত্র এই ভোটে এগিয়ে গেল বিজেপি। সেই রায়পুর কেন্দ্রের সম্ভাব্য ফলাফল 2021-এর নির্বাচনে আমাদের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 38%, বিজেপি ঝুলিতে যেতে পারে 47%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পেতে পারে 10%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 4% এবং নোটাতে যেতে পারে 1%। এই কেন্দ্র থেকেও ফুটতে পারে পদ্ম বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। রায়পুরের পর আমরা কথা বলবো তালড্যাংরা আসন নিয়ে, যেটা একসময় বামেদের শক্ত ঘাঁটি বলে মনে করা হতো, কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস 2016 নির্বাচনে সমীর চক্রবর্তীকে প্রার্থী করলে তিনি সিপিএমের হেভিওয়েট প্রার্থী অমিয় পাত্রকে হারিয়ে দেন এবং এখান থেকে বিধায়ক হন। তালডাংরা কেন্দ্রে 2016 নির্বাচনের ফলাফলটা ছিল তৃণমূল কংগ্রেস পেয়েছিল 47.56%, বিজেপির ঝুলিতে গিয়েছিল 6.40%, বামেরা এখান থেকে পেয়েছিল 40.10%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 4.17% এবং নোটাতে গিয়েছিল 1.77%। 13,669 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। 2019-এর নির্বাচনে প্রায় 10%-এরও বেশি ভোট হারালো তৃণমূল কংগ্রেস। তারা পেল 37% ভোট, বিজেপির জুড়িতে গেল 46.06% ভোট, বামেরা এখান থেকে পেল 10.79% ভোট। উল্লেখযোগ্য এই কেন্দ্রে কিন্তু এটা বাঁকুড়া লোকসভার অন্তর্গত এবং সেখানে অমিয় পাত্রকেই কিন্তু প্রার্থী করে সিপিএম বামফ্রন্ট এবং তার গড় তালড্যাংরাতে তারা পেল মাত্র 10.79%। অন্যান্যদের ঝুলিতে গেল 5.28%, নোটাতে গেল 0.86%। 17,268 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে গেল বিজেপি। সেই তালডাংরা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল 2021-এর নির্বাচনে আমাদের করা সমীক্ষা অনুযায়ী একদা বামেদের শক্তঘাঁটি বর্তমানে তৃণমূল বিধায়ক কি হতে পারে, আমাদের সমীক্ষায় কি উঠে আসছে
তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 32%, বিজেপি ঝুলিতে যেতে পারে 45%, বামেরা এখান থেকে পেতে পারে 17%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 5% এবং নোটাতে যেতে পারে 1%। এই কেন্দ্র থেকেও জয়ী হওয়ার সম্ভাবনা বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। তালডাংরার পর আমরা কথা বলবো বাঁকুড়া সদর আসনটি নিয়ে। বাঁকুড়া সদরে এখানে মিনতি মিশ্র, প্রাক্তন তৃণমূল নেতা, হেভিওয়েট নেতা কাশীনাথ মিশ্রের স্ত্রী মিনতি মিশ্রকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে। যদিও এখানে তৃণমূলের হয়ে টিকিট পাওয়ার দাবিদার ছিলেন শম্পা দরিপা, কিন্তু শম্পা দরিপাকে টিকিট না দেওয়ায় তিনি মনক্ষুণ্ণ হন এবং তৃণমূল কংগ্রেস ত্যাগ করে কংগ্রেসে যোগদান করেন। বামফ্রন্টের সমর্থনে কংগ্রেস প্রার্থী হিসেবে শম্পা দরিপা এখানে প্রার্থী হন এবং তিনি কিন্তু মিনতি মিশ্রকে হারিয়ে দেন। পরবর্তীকালে বেসরকারিভাবে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শম্পা দরিপা। সেই বাঁকুড়া কেন্দ্রে 2016 নির্বাচনের ফলাফলটা কী ছিল দেখে নেবো এক নজরে। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 41.93%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 10.46%, কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল 42.45%, অন্যান্যরা পেয়েছিলেন 2.82% এবং নোটাতে গিয়েছিল 2.34%। মাত্র 1029 ভোটে এই কেন্দ্র থেকে শম্পা দরিপা কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হন। কিন্তু 2019 লোকসভা নির্বাচন এলো, সেখানে সম্পূর্ণ বদলে গেল চিত্রটা। তৃণমূল কংগ্রেস পেল 31.90%, বিজেপির ঝুলিতে গেল 54.75%, বামেরা এখান থেকে পেল 7.40%, অন্যান্যদের ঝুলিতে গেল 4.89% এবং নোটাতে গেল 1.07%। 46,776 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে গেল বিজেপি। সেই বাঁকুড়া কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের করা সমীক্ষা অনুযায়ী 2021 নির্বাচনে হতে পারে তৃণমূল কংগ্রেসের ভাগ্যে যেতে পারে 23% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 61% ভোট, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 11%-এর মতো, অন্যান্যতে ঝুলিতে যেতে পারে 4% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ বাঁকুড়া সদর কেন্দ্র থেকে বিশাল ব্যবধান জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। বাঁকুড়া কেন্দ্রের পর আমরা কথা বলবো বড়জোড়া কেন্দ্র নিয়ে, যেখানে বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বড়জোড়া কেন্দ্রে বামেদের শক্ত ঘাঁটি ভাঙার জন্য তৃণমূল কংগ্রেস এখানে সেলিব্রিটি প্রার্থী দিয়েছিল 2016 নির্বাচনে। তারা অভিনেতা সোহম চক্রবর্তীকে এখানে প্রার্থী করে, কিন্তু কংগ্রেসের সমর্থনে এখানে সিপিএম প্রার্থী করে সুজিত চক্রবর্তীকে। শেষ পর্যন্ত সুজিত চক্রবর্তীর কাছে বড়জোড়া আসনে হেরে যেতে হয় তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী সোহম চক্রবর্তীকে। সেই বড়জোড়া কেন্দ্রে 2016 নির্বাচনের ফলাফলটা ছিল তৃণমূল কংগ্রেস পেয়েছিল 43.11%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 7.99%, বামেরা এখান থেকে পেয়েছিল 43.42%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.36% এবং নোটাতে গিয়েছিল 2.12%। মাত্র 616 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় বাম প্রার্থী। কিন্তু 2019 লোকসভা নির্বাচনে এসে সম্পূর্ণ বদলে গেল চিত্রটা। তৃণমূল কংগ্রেস এখানে পেল 38.56%, বিজেপি পেল 44.15%, বামেদের ঝুলিতে গেল 11.15%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.11%, অন্যান্যরা পেল 3.80% এবং নোটাতে গেল 1.23%। 11,620 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে গেল বিজেপি। বড়জোড়া কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 31%, বিজেপি ঝুলিতে যেতে পারে 45%, বামেরা এখান থেকে পেতে পারে 19%, বামফ্রন্ট কংগ্রেস জোট 19%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 4% এবং নোটাতে যেতে পারে 1%। এই কেন্দ্র থেকেও জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। বড়জোড়া কেন্দ্রের পর আমরা কথা বলবো ওন্দা কেন্দ্রটি নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল অরূপ কুমার খাঁকে এবং তিনি ফরওয়ার্ড ব্লক প্রার্থী মানিক মুখার্জিকে হারিয়ে 2016 নির্বাচনে জয়ী হন। ওন্দ্রা কেন্দ্রের 2016 নির্বাচনের ফলাফলটা ছিল তৃণমূল কংগ্রেস পেয়েছিল 40.70%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 13.85%, বামেরা এখান থেকে পেয়েছিল 35.23%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 8%-এর মতো, নোটাতে গিয়েছিল 2.27%। 10,848 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। কিন্তু 2019 লোকসভা নির্বাচন এলো, এই কেন্দ্রেও ধাক্কা লাগলো, বিজেপি এগিয়ে গেল অনেকটা, তৃণমূলের ভোট কমলো। তৃণমূল কংগ্রেস পেল 38.27%, বিজেপির ঝুলিতে গেল 50.82%, বামেরা এখান থেকে পেল 4.22%, কংগ্রেসের ঝুলিতে গেল 1%, অন্যান্যরা পেল 4.37% এবং নোটাতে গেল 1.33%। 26,373 ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে গেল বিজেপি। সেই ওন্দা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 33% ভোট, বিজেপি ঝুলিতে যেতে পারে 52% ভোট, বামেদের ঝুলিতে যেতে পারে, বামফ্রন্ট কংগ্রেস জোটে ঝুলিতে যেতে পারে 9%-এর মতো, অন্যান্যরা এখান থেকে পেতে পারেন 5% এবং নোটাতে যেতে পারে 1%। অর্থাৎ ওন্দা কেন্দ্রেও কিন্তু জয়ী হতে পারে বিজেপি বলে সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। ওন্দার পর আমরা কথা বলবো একটি ইন্টারেস্টিং কেন্দ্র নিয়ে, বিষ্ণুপুর।
এই কেন্দ্রটি ইন্টারেস্টিং এই কারণেই, কেননা এখানকার বিধায়ক, এখানকার আমরা সমীক্ষা করতে গিয়ে দেখছি যে পরিবর্তনের কাণ্ডারি বলে দেখা হচ্ছে বিধায়ককে। কেননা তিনি একদা করতেন তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে তিনি যোগদান করলেন কংগ্রেসের টিকিটে বামফ্রন্টের সমর্থনে তিনি জয়ী হলেন, এবং জয়ী হওয়ার পরই তার মনে হলো উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শ্রেয়, তাই তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু যখন লোকসভা নির্বাচনে ভরাডুবি হলো তৃণমূল কংগ্রেসের এই কেন্দ্রে, এই জেলায়, এই লোকসভা আসনে, তিনি তখন পরিবর্তিত হয়ে গেলেন বিজেপি, এবং বিজেপিতে যাওয়ার কিছুদিনের মধ্যেই তার মনে আবার লাগলো পরিবর্তনের ছোঁয়া, যে না তিনি ভুল করেছেন, তিনি আবার ফেরত গেলেন তৃণমূল কংগ্রেসে। একজন রাজনৈতিক নেতার এতগুলি দলবদল এত কম সময়ের মধ্যে, পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে তার দৃষ্টান্ত খুঁজে পাওয়া মুশকিল। যাই হোক, সেই বিষ্ণুপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছিল তুষারকান্তি ভট্টাচার্যকে, এবং তিনি তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হন বিষ্ণুপুর কেন্দ্র থেকে। বিষ্ণুপুর কেন্দ্রে 2016 নির্বাচনের ফলাফলটা ছিল, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 43.71%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 6.49%, কংগ্রেস প্রার্থী হিসেবে তুষারবাবু এখান থেকে পেয়েছিলেন 44.22%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.65%, এবং নোটাতে গিয়েছিল 1.92%। মাত্র 891 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হন কংগ্রেস প্রার্থী তুষারকান্তি ভট্টাচার্য। কিন্তু 2019 লোকসভা নির্বাচনে এলো, গেরুয়া ঝড়ে সবকিছু তছনছ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের সাজানো বাগান। তৃণমূল কংগ্রেস এখানে পেল 37.03%, বিজেপি ঝুলিতে গেল 49.64%, বামের এখান থেকে পেল 7.60%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.24%, অন্যান্যরা পেলেন 3.50%, এবং নোটাতে গেল 0.99%। 22,818 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে গেল বিজেপি। সেই বিষ্ণুপুর কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের করা সমীক্ষা অনুযায়ী 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 30%, বিজেপি ঝুলিতে যেতে পারে 53%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 12%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 4%, এবং নোটাতে যেতে পারে 1%। এই কেন্দ্র থেকেও জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। বিষ্ণুপুরের পর আমরা কথা বলবো কতুলপুর আসন নিয়ে। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, কেননা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে এই কতুলপুর থেকেই বিধায়ক হিসেবে টিকিট পান সৌমিত্র খাঁ, এবং তিনি সেখানকার বিধায়ক হন। পরবর্তীকালে তাকে বিষ্ণুপুর লোকসভায় প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি সেখান থেকে সাংসদ হন। সেই সাংসদ থাকার পর তৃণমূল কংগ্রেসের প্রতি বিতস্প্রিয় হয়ে তিনি কিন্তু বিজেপিতে যোগদান করেন, এবং বিষ্ণুপুর আসন থেকে তিনি লোকসভা আসন থেকে জয়ী হন। এই কতুলপুরে তৃণমূল কংগ্রেস 2016 নির্বাচনে প্রার্থী করেছিল শ্যামল সাঁতরাকে, এবং তিনি কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরাকে হারিয়ে জয়ী হন। পরবর্তীকালে শ্যামলবাবুকে রাজ্য মন্ত্রিসভায় নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র খাঁ দল ছাড়ার পর তার এগেনস্টে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তাকেই প্রার্থী করে, যদিও তিনি সেখানে হেরে যান, কিন্তু তারপরেও তাকে বাঁকুড়া জেলার দায়িত্ব মোটামুটি শ্যামল সাঁতরাকেই দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এই কতুলপুর। সেই কতুলপুরে তৃণমূল কংগ্রেস 2016 নির্বাচনে পেয়েছিল 48.20%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 9.38%, কংগ্রেস এখান থেকে পেয়েছিল 37.85%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 2.88%, এবং নোটাতে গিয়েছিল 1.69%। 21,248 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। 2019 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস পেল 41.97%, অর্থাৎ নিজের ঘরে মন্ত্রী শ্যামল সাঁতরার ভোট কিন্তু কমে গেল প্রায় 7%-এর কাছাকাছি। বিজেপি পেল 46.27%, বামেরা পেল 6.66%, কংগ্রেস পেল 1.49%, অন্যান্যদের ঝুলিতে গেল 2.84%, এবং নোটাতে গেল 0.77%। 9,099 ভোটে কতুলপুর কেন্দ্র থেকে এগিয়ে গেল বিজেপি। এই কতুলপুর কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের করা সমীক্ষা অনুযায়ী 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 34%, বিজেপির ঝুলিতে যেতে পারে 51%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 11%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 3%, এবং নোটাতে যেতে পারে 1%। এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। কতুলপুরের পর আমরা কথা বলবো ইন্দাস কেন্দ্র নিয়ে, যেখানে তৃণমূল কংগ্রেস 2016 নির্বাচনে প্রার্থী করে গুরুপদ মেটেকে, এবং তিনি সিপিএম প্রার্থী দিলীপ কুমার মালিককে হারিয়ে জয়ী হন। কিছুদিন আগেই গুরুপদ মেটে তিনি কিন্তু করোনার বলি হয়েছেন, তিনি মারা গেছেন, এবং বর্তমানে এই বিধানসভা কেন্দ্রটি কিন্তু তার ফলে শূন্য রয়েছে। 2016 নির্বাচনে ইন্দাস কেন্দ্রের ফলাফলটা ছিল কি, দেখে নেবো এক নজরে। তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল 48.14%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 8.24%, বামেরা এখান থেকে পেয়েছিল 38.59%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 3.17%, নোটাতে গিয়েছিল 1.86%। 18,837 ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয় তৃণমূল কংগ্রেস।
2019-এর লোকসভা নির্বাচন, এই কেন্দ্র তৃণমূল খেলো ধাক্কা, নেমে এলো 41.04%, 7%-এরও বেশি ভোট হারালো তৃণমূল কংগ্রেস। বিজেপি ঝুলিতে গেল 47.63%, বামেরা এখান থেকে পেল 5.87%, কংগ্রেসের ঝুলিতে গেল 1.22%, অন্যান্যরা এখান থেকে পেলেন 3.36% এবং নোটাতে গেল 0.88%। 13,593 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে গেল বিজেপি। ইন্দ্রাস কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 40%, বিজেপি ঝুলিতে যেতে পারে 46%, বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেতে পারে 10%, অন্যান্যদের ঝুলিতে যেতে পারে 3% এবং নোটাতে যেতে পারে 1%। এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। ইন্দাসের পর আমরা কথা বলবো এই জেলার শেষ আসন সোনামুখী নিয়ে, যেখানে দুর্দান্ত প্রতাপ তৃণমূল কংগ্রেস নেত্রী দীপালি সাহাকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু প্রবল তৃণমূল হাওয়ার মধ্যেও তিনি পরাজিত হন, তিনি হেরে যান সিপিএম প্রার্থী অজিত রায়ের কাছে। সোনামুখী কেন্দ্রে 2016 নির্বাচনের ফলাফলটা কী ছিল দেখে নেব। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 41.39%, বিজেপি ঝুলিতে গিয়েছিল 8.08%, বামেরা এখান থেকে পেয়েছিল 46.05%, অন্যান্যদের ঝুলিতে গিয়েছিল 1.91% এবং নোটাতে গিয়েছিল 2.57%। 8,719 ভোটে এই কেন্দ্র থেকে হেরে যান তৃণমূল প্রার্থী দীপালি সাহা। এরপর 2019-এর লোকসভা নির্বাচন এলো, তৃণমূলের ভোট আরও কমলো, 38.24% ভোট গেল ঘাসফুলের বাক্সে, পদ্ম শিবিরে গেল 50.37%, বামের এখান থেকে পেল 5.63%, কংগ্রেসের ঝুলিতে গেল 0.89%, অন্যান্যরা এখান থেকে পেল 3.78% এবং নোটাতে গেল 1.09%। 23,835 ভোটে এই কেন্দ্র থেকে এগিয়ে রইল বিজেপি। সেই সোনামুখী কেন্দ্রের সম্ভাব্য ফলাফল আমাদের করা সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 30%, বিজেপি ঝুলিতে যেতে পারে 48%, বামফ্রন্ট এখানে পেতে পারে বামফ্রন্ট কংগ্রেস জোট 17%, অন্যান্য ঝুলিতে যেতে পারে 4% এবং নোটাতে যেতে পারে 1%। এই কেন্দ্র থেকেও জয়ী হতে পারে বিজেপি বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ বাঁকুড়া জেলায় যে 12টি আসন আছে, সেই 12টি আসনেই জয়ী হতে পারে বিজেপি, পড়তে পারে পদ্ম বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। আমরা এর আগে দেখিয়েছিলাম হুগলি জেলাতে বিজেপির পক্ষে একটা ক্লিন সুইপ হতে পারে, সেম বাঁকুড়া জেলাতেও কিন্তু একটা ক্লিন সুইপের ইঙ্গিত আমরা পাচ্ছি। 12টি আসনের 12টিই পেতে পারে বিজেপি শিবির, এবং তৃণমূল কংগ্রেস এখানে লড়াই দিলেও তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে, সব আসনেই তাদের দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। এই সঙ্গেই আমাদের বাঁকুড়া জেলার সমীক্ষা শেষ হলো। তবে আজকে সমীক্ষা শেষ করার আগে আমরা এক নজরে এখন অবধি এই রাজ্যের যে সমীক্ষা করেছি তা আপনাদের দেখিয়ে দেবো। কুচবিহার জেলায় মোট 9টি আসন আছে, যার মধ্যে 4টি পেতে পারে তৃণমূল কংগ্রেস, 5টি পেতে পারে বিজেপি। আলিপুরদুয়ারের 5টি আসন আছে, যার মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 4টি বিজেপি। দার্জিলিংয়ের 5টি আসন আছে, যার মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, 1টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট। জলপাইগুড়ি জেলার 7টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি, 1টি বামফ্রন্ট কংগ্রেস জোট। কালিম্পংয়ের একমাত্র আসনটি যেতে পারে তৃণমূল কংগ্রেস গোর্খা জনমুক্তি মোর্চা জোটের প্রতি। উত্তর দিনাজপুরের 9টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 2টি বিজেপি, 3টি বিজেপি এবং 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট। দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি। মালদার 12টি আসনের মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, 6টি বিজেপি এবং 4টি বামফ্রন্ট কংগ্রেস জোট। মুর্শিদাবাদের 22টি আসনের মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, 2টি বিজেপি এবং 18টি বামফ্রন্ট কংগ্রেস জোট। নদিয়ার 17টি আসনের মধ্যে 4টি তৃণমূল কংগ্রেস, 13টি বিজেপি। উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 14টি তৃণমূল কংগ্রেস, 19টি বিজেপি। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 16টি তৃণমূল কংগ্রেস, 11টি বিজেপি, 2টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং 2টি অন্যান্যরা। কলকাতার 11টি আসনের মধ্যে 6টি তৃণমূল কংগ্রেস, 5টি বিজেপি। হাওড়ার 16টি আসনের মধ্যে 8টি তৃণমূল কংগ্রেস, 7টি বিজেপি, 1টি অন্যান্যরা। হুগলির 18টি আসনের মধ্যে 18টি বিজেপি। পূর্ব মেদিনীপুরের 16টি আসনের মধ্যে 6টি তৃণমূল কংগ্রেস, 10টি বিজেপি। পশ্চিম মেদিনীপুরের 15টি আসনের মধ্যে 3টি তৃণমূল কংগ্রেস, 12টি বিজেপি। ঝাড়গ্রামের 4টি আসনের মধ্যে 1টি তৃণমূল কংগ্রেস, 3টি বিজেপি। পুরুলিয়ার 9টি আসনের মধ্যে 8টি বিজেপি, 1টি বামফ্রন্ট কংগ্রেস জোট এবং বাঁকুড়ার যে 12টি আসন আছে, সেই 12টি আসনের মধ্যে 12টি বিজেপি পেতে পারে বলে আমাদের সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ গোটা রাজ্যের যে 258টি আসনের সমীক্ষা এখনো অবধি আপনাদের সামনে নিয়ে এলাম, তার মধ্যে 76টি তৃণমূল কংগ্রেস, 149টি বিজেপি, বামফ্রন্ট কংগ্রেস জোট 30টি এবং অন্যান্যরা 3টি পেতে পারে। অর্থাৎ এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে আগেই বলছিলাম 148টি আসনের দরকার, 149টি এখনই দেখাচ্ছে বিজেপির পক্ষে। এই রাজ্যে কিন্তু এখন অবধি আমরা যে সমীক্ষা করেছি তাদের স্পষ্ট পরিবর্তন যে হচ্ছে তার ইঙ্গিত। কিন্তু
এই ডেটা আমরা কালেক্ট করেছি 1 থেকে 15 নভেম্বর, এবং নির্বাচন হবে আগামী এপ্রিল মে মাসে। অর্থাৎ এখনও প্রায় 6 মাসের একটা কিন্তু জায়গা রয়েছে। ইতিমধ্যেই আমরা এই সমীক্ষা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছেন, এবং সেখানে স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার জন্য রাজ্যে সবার জন্য বিনা পয়সায় চিকিৎসা 5 লক্ষ টাকা অবধি স্বাস্থ্য সাথী প্রকল্প দেওয়া হচ্ছে, এবং মানুষের রীতিমতো ঢল নামছে। সেখানে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি তারা স্বাস্থ্য সাথী কার্ড পেতে চাইছে। এবং তৃণমূল কংগ্রেসের দাবি, এই যে মানুষের আগ্রহ, মানুষের জন্য এই যে বিনা পয়সায় 5 লক্ষ টাকা অবধি স্বাস্থ্যের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিলেন, তা কিন্তু হতে চলেছে মাস্টার স্ট্রোক, এবং নির্বাচনের সব হাওয়া ঘুরে যাবে, যা কিন্তু এই সমীক্ষায় আমাদের ধরা পড়েনি। আমরা জানুয়ারি মাসের শেষের দিকে আরেকটি সমীক্ষা করব রাজ্যের বর্তমান রাজনৈতিক অবস্থাটা কী আছে সেটা জানার জন্য, সেখানে হয়তো সেই এফেক্টই ধরা পড়বে। কিন্তু 1 থেকে 15 নভেম্বর, আবারও বলছি, যে ডেটা আমরা কালেক্ট করেছি তার বেসিসে দেখা যাচ্ছে এই রাজ্যে একটা কিন্তু পরিবর্তন হচ্ছে, সেরকম ইঙ্গিতে উঠে আসছে। তো বন্ধুরা, এই গেল আমাদের আজকের সমীক্ষা। কেমন লাগছে আমাদের সমীক্ষা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং এই জেলায় কী ফলাফল হতে পারে বলে আপনারা মনে করছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের সমীক্ষা আপনাদের সত্যিই ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কেননা আপনাদের এই এক একটি লাইক কিন্তু আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের আরও ভালোভাবে কাজ করার জন্য সেটা উৎসাহ যোগায়। আর আপনার পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধুবান্ধব সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমীক্ষাটা অবশ্যই শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যখনই সাবস্ক্রাইব করবেন তখন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আগামী দিনে এই ধরনের যে সমীক্ষা বা বিভিন্ন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসবো তা কিন্তু সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চাইছেন যে আমরা আগের যে জেলাগুলি সমীক্ষা করেছি তা কোথায় দেখবেন, তার সব লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যে কোনো লিঙ্কে ক্লিক করলেই সংশ্লিষ্ট জেলার সমীক্ষা আপনারা দেখতে পাবেন সেখানে। এছাড়াও আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে শুধুমাত্র ভিডিওর জন্য যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ পাওয়া যায়, যেখানে খুব সহজেই প্রিয়বন্ধু মিডিয়ার ভিডিও নিউজ আপনারা পাবেন, সেই গ্রুপও আমরা ক্রিয়েট করেছি, এবং তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেখানে ক্লিক করলেই আপনারা গ্রুপে জয়েন করবেন, এবং সবার আগে সেখানে এই ভিডিওর লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো আপাতত বিদায় নিচ্ছি। নতুন জেলার নতুন সমীক্ষা নিয়ে ফেরত আসছি খুব তাড়াতাড়ি। সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।